হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এজেটেম হাসানুল্লাহ, জিবি একাডেমি। আজকে আমি তোমাদের প্রোগ্রামিং ভাষার পঞ্চম ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় হলো অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। এই তিনটি বিষয়ে আমাদের ধারণা অর্জন পরিপূর্ণ হলে প্রোগ্রামিং ভাষার বিশ্লেষণমূলক সকল উপাদানগুলো আমরা বুঝতে পারব। তাহলে শুরু করা যাক অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। প্রথমে আমরা আলোচনা করব অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদম অ্যালগরিদম কি? অ্যালগরিদম শব্দটি আসলো আল খোয়ারেজমি, একজন আরব গণিতজ্ঞ থেকে। অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? কোনো প্রোগ্রাম রচনায় শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তিনির্ভর ধারা বর্ণনাকে বলে অ্যালগরিদম। অ্যালগরিদমের বিকল্প হিসাবে আমরা আরেকটা কার্যক্রম ব্যবহার করে থাকি, সেটা হলো সুডোকোড, যা আমি একটু পরে তোমাদের আলোচনা করব। তাহলে অ্যালগরিদম হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা যুক্তি নির্ভর ধারা বর্ণনা। এটি ধাপে ধাপে রচিত হয়। তো ধাপে ধাপে রচিত হয়, যেমন মনে করি আমি এক কাপ চা বানাবো। আমার এক কাপ চা বানাতে গেলে আমার কি প্রয়োজন? দুধ, চিনি, পরিমাণ মতো পানি এবং পরিমাণ মতো চা পাতা। এই চারটি উপাদান যদি আমি সঠিকভাবে মিশ্রণ ঘটাই তাহলে এক কাপ চা হবে। তাহলে আমি করলাম কি? আমি চা বানাতে গেলে আমি এখানে 5টি ধাপ ব্যবহার করব। প্রথমে হচ্ছে আমার শুরু করা, আমি কাজটা শুরু করব। তারপর আমি এই উপাদানগুলো আমি সংগ্রহ করব, যেমন বললাম পানি, চা পাতা, চিনি, দুধ, এগুলো আমি গ্রহণ করব। এটাকে আমরা বলি ইনপুট। তারপর সেটাকে পরিমাণ মতো মিশ্রণ ঘটাবো, সেটাকে আমরা বলি প্রসেস। তারপর এই প্রসেস হয়ে যাওয়ার পরে আমার চা হয়ে যাবে, এটাকে বলি আমরা আউটপুট। তারপর আমার কার্যক্রমটি শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানে 5টি ধাপ পেলাম, আর মৌলিক ধাপ হচ্ছে 3টি: ইনপুট, প্রসেস এবং আউটপুট। যেমন আমি কি করলাম, ধাপ 1-এ আমি বললাম শুরু করি। ধাপ 2-এ এসে বললাম ইনপুট হিসাবে আমি দিলাম ইনপুট পানি, চা পাতা, চিনি এবং দুধ। এটা হচ্ছে আমার ইনপুট, এগুলো আমার প্রয়োজন। এবার ধাপ 3-এ আসলাম। ধাপ 3-এ আমি কি করব? সেগুলোকে মিশ্রণ ঘটাবো। তাহলে চা পেতে হলে আমাকে কি করতে হবে? এখানে পানির সাথে চা পাতা যোগ করতে হবে, তারপরে চিনি যোগ করতে হবে, তারপরে দুধ যোগ করতে হবে, তাহলে চা হবে। এই অংশটি হচ্ছে প্রসেস। তারপর আমি ধাপ 4-এ গিয়ে কি করলাম? বললাম চা তৈরি বা তৈরি হয়ে গেল। চা যখন তৈরি হয়ে গেল আমার কাজটিও শেষ হয়ে যাবে। তাহলে সেটা হবে ধাপ 5, প্রোগ্রাম শেষ বা শেষ। তাহলে এখানে মৌলিক ধাপ হচ্ছে 3টা। তাহলে প্রোগ্রাম রচনার অংশ কয়টি? প্রোগ্রাম রচনার অংশ হচ্ছে 3টি। একটি হচ্ছে ইনপুট, আরেকটি হচ্ছে প্রসেস, আরেকটি হচ্ছে আউটপুট। তাহলে আমরা একই সাথে প্রোগ্রাম রচনার যে অংশ সেটা সম্পর্কে জেনে নিলাম। প্রোগ্রাম রচনার অংশ 3টি। 1 নম্বরে হচ্ছে ইনপুট, 2 নম্বরে প্রসেস, 3 নম্বর হলো আউটপুট। এই 3টি অংশ দ্বারা আমি আমার প্রোগ্রামটি সম্পাদন করি।
তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি সমস্যাটা সমাধানের জন্য ধাপে ধাপে রচনা করেছি। এই ধাপে ধাপে রচনা করাটাই হচ্ছে অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম দ্বারা কি বুঝলাম? কোনো সমস্যার সমাধানে যুক্তি নির্ভর ধারা বর্ণনাকে বলে অ্যালগরিদম, যা ধাপে ধাপে রচিত হয়। অ্যালগরিদম রচনার কতগুলো শর্ত আছে, আমরা এখন সেই শর্তগুলো দেখে নেব। তাহলে অ্যালগরিদম রচনার শর্তাবলী। অ্যালগরিদমের শর্তাবলী। 1 নম্বর শর্ত হলো অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে। 2 নম্বর, প্রতিটি ধাপই স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। সর্বশেষ হলো একে ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে। এবার আমরা আলোচনা করব সুডোকোড। সুডোকোড সুডো এটি হলো একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ছদ্ম বা যা সত্য নয়। যা সত্য নয়। আমরা অ্যালগরিদম রচনায় বলেছিলাম এটি একটি যুক্তি নির্ভর ধারা বর্ণনা, এটি ধাপে ধাপে রচিত হয়। সুডোকোডও ধারা বর্ণনা, ধাপে ধাপে রচিত হয়। তাহলে পার্থক্যটা কোথায়? অ্যালগরিদম আমরা রচনার করার ক্ষেত্রে আমাদের নিজস্ব ভাষা ব্যবহার করে থাকি, কিন্তু সুডোকোড নিজস্ব ভাষায় রচিত হয় না। সুডোকোড রচিত হয় ইংরেজি ব্লক লেটারে, এবং সেটার জন্য একটা নির্ধারিত প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় সেটি করতে হয়। যেমন মনে করি আমি দুটি সংখ্যা যোগ করব, সেজন্য আমি লিখব সুডোকোডে এভাবে: ইনপুট নাম্বার, মনে করি নাম লিখলাম নাম 1, ইনপুট নাম 2, তারপরে আমি দিলাম সামেশন। সামেশন ইকুয়াল দিলাম নাম 1 প্লাস নাম 2, তারপরে দিলাম প্রিন্ট সামেশন। সুডোকোড এভাবে লিখিত হয়। তাহলে সুডোকোড বিষয়টা কি? টোটাল বিষয়টা কি? সুডো অর্থ ছদ্ম বা যা সত্য নয়। অ্যালগরিদমের বিকল্প হিসেবে আমরা যা ব্যবহার করি তাকেই বলি সুডোকোড। এটা অ্যালগরিদমের একটা বিকল্প প্রক্রিয়া। তবে আমরা সুডোকোড বর্তমানে ব্যবহার করি না, আমরা ব্যবহার করি অ্যালগরিদম। তাহলে সুডোকোড বিষয়টা আমরা বুঝতে পারলাম। সুডোকোড ইংরেজি বর্ণমালায় রচিত হয় ব্লক লেটারে, আর অ্যালগরিদম যে কোনো ভাষায় রচিত হয়। আমি আমার ভাষায় সুবিধা মতো পদ্ধতিতে ধাপে ধাপে সেটি রচনা করব, কিন্তু সুডোকোড রচনা হবে ব্লক লেটারে। তাহলে আমরা সুডোকোড সম্পর্কে বুঝলাম। এখন আমরা জানব ফ্লোচার্ট সম্পর্কে। ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র সংজ্ঞাতেই বলা হচ্ছে এটি একটি চিত্র এবং এটি একটি প্রবাহমান চিত্র। এটির সংজ্ঞা হলো যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রামের গতিধারা নিয়ন্ত্রণ করা যায়, তাকেই আমরা বলি ফ্লোচার্ট। তাহলে সংজ্ঞাতেই আমরা বলে ফেললাম যে এখানে সিস্টেম এবং প্রোগ্রাম দুটো বিষয় থাকবে। তাহলে ফ্লোচার্ট কয় প্রকার? ফ্লোচার্ট 2 প্রকার। একটি হলো সিস্টেম ফ্লোচার্ট, আরেকটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তা আমরা ফ্লোচার্ট কেন ব্যবহার করি? ফ্লোচার্ট জিনিসটা আসলে কি? মনে করি একজন ইঞ্জিনিয়ার, সে একটি বিল্ডিং তৈরি করার নকশা করবে। প্রথম পর্যায়ে সে চিন্তা ভাবনা করবে যে সে কিভাবে এই বাড়ির সব কিছু অর্গানাইজ করবে। আচ্ছা, এটা করার সময় সে ধাপে ধাপে তথ্যগুলো লিখবে
এই অংশটিকে আমরা বলি অ্যালগরিদম। তারপর সে সুন্দরভাবে চিত্র আকারে উপস্থাপন করবে, সেটাকে আমরা বলি ব্লুপ্রিন্ট বা নীল নকশা, যেটার উপর ভিত্তি করে একটি বিল্ডিং তৈরি হবে। একইভাবে একটি প্রোগ্রাম রচিত হয় এই ফ্লো চার্টের উপর ভিত্তি করে। এই জন্য আমরা ফ্লো চার্টকে প্রোগ্রাম রচনার ভিত্তি বলি। যেমনটি আমি বললাম নীল নকশার উপর ভিত্তি করে একটি বিল্ডিং তৈরি হয়, একইভাবে একটি প্রোগ্রামও তৈরি হয় একটি ফ্লো চার্টের উপর ভিত্তি করে। তাই আমরা ফ্লো চার্টকে প্রোগ্রাম রচনার ভিত্তি বলি। তাহলে ফ্লো চার্টের সংজ্ঞাটা কি? এটি এমন একটি চিত্র যার মাধ্যমে সিস্টেম বা প্রোগ্রামের গতিধারা নিয়ন্ত্রণ করা যায়। আমরা এই ফ্লো চার্টকে দুটি ভাগে ভাগ করি। একটি হলো সিস্টেম ফ্লো চার্ট, আরেকটি হলো প্রোগ্রাম ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্ট কি আর প্রোগ্রাম ফ্লো চার্ট কি? সিস্টেম হচ্ছে কোনো প্রতিষ্ঠান সর্বস্ব। একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কাজগুলোকে নিয়ে যে ফ্লো চার্ট করা হয় তাকে আমরা বলি সিস্টেম ফ্লো চার্ট। আর প্রোগ্রাম বলতে আমরা কোনো কিছু সমস্যার সমাধান করা, অর্থাৎ একটি কম্পিউটার প্রোগ্রাম রচনায় শুরু থেকে শেষ পর্যন্ত যে চিত্র দ্বারা সেটিকে আমি ফুটিয়ে তুলি, উপস্থাপন করি, সেটাকে আমরা বলি প্রোগ্রাম ফ্লো চার্ট। আমরা ফ্লো চার্ট বলতে মূলত প্রোগ্রাম ফ্লো চার্টকেই বুঝি। আমরা এখানে পুরো ভাগে আলোচনা করব প্রোগ্রাম ফ্লো চার্ট নিয়ে। আমরা সংজ্ঞাটা বুঝলাম, সিস্টেম হচ্ছে একটি প্রতিষ্ঠান সর্বস্ব, প্রোগ্রাম হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম সর্বস্ব। এই প্রোগ্রাম ফ্লো চার্টের 8টি চিহ্ন আছে, যে চিহ্নগুলো দ্বারা আমরা একটি ফ্লো চার্ট তৈরি করি। তাহলে আমরা এখন দেখে নিই ফ্লো চার্টের যে 8টি চিহ্ন ব্যবহৃত হয় সেগুলো। প্রথম চিহ্নটি হলো এরকম। আবার এটাকে আমরা এভাবে ওভাল ডিম্বাকৃতির দেখি, এটাকে আমরা বলি, এই দুটোর যে কোনোটা আমরা গ্রহণ করতে পারি। এগুলোকে আমরা বলি শুরু বা শেষ, ইংরেজিতে স্টার্ট অ্যান্ড। তারপরের চিত্রটি হলো এই ধরনের সামন্তরিক চিহ্ন, এটিকে আমরা বলি গ্রহণ নির্গমন বা গ্রহণ নির্গমন। ইংরেজিতে বলি ইনপুট আউটপুট। ইনপুট এবং আউটপুট বোঝাতে আমরা এটি ব্যবহার করি। তারপরেরটি হলো এই চিত্রটি, এটিকে আমরা বলি প্রক্রিয়া। ইংরেজিতে বলি প্রসেস। তারপরের চিত্রটি হলো প্রিডিফাইন প্রসেস। প্রিডিফাইন প্রসেস, বাংলায় বলি আমরা পূর্ব নির্ধারিত প্রক্রিয়া। এটি আমাদের প্রোগ্রামে ব্যবহৃত হয় না। তারপরটি হলো এই ডায়মন্ড সাইন, এটিকে আমরা বলি ডিসিশন। এটিকে আমরা বলি ডিসিশন। ডিসিশন হলো সিদ্ধান্ত। তারপরেরটি হলো এরকম গোল বৃত্ত, ঠিক গোলাকার, এটাকে আমরা বলি জয়েন্ট বা রিলেশন, সংযুক্তি বা সম্পর্ক। তারপর আছে এই ধরনের অ্যারো সাইন।
এগুলোকে আমরা বলি প্রবাহের দিক। সর্বশেষটি হলো এই চিহ্নটি টিকা বা নোট। তাহলে আমরা এখানে 8টি চিহ্ন পেলাম: শুরু বা শেষ, গ্রহণ নির্গমন, প্রক্রিয়া, প্রিডিফাইন্ড প্রসেস বা পূর্ব নির্ধারিত, সিদ্ধান্ত, জয়েন্ট বা সংযুক্তি, প্রবাহের দিক এবং টিকা। এই 8টি চিহ্ন দ্বারা আমরা ফ্লোচার্ট তৈরি করি। আচ্ছা, তাহলে কোনটার কাজকে আমি সংক্ষেপে একটু বলি। কোনো প্রোগ্রাম কার্যক্রম শুরু করতে হলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, অথবা এটিও দেওয়া যায়। এবং শেষের ক্ষেত্রেও, প্রোগ্রাম শেষের ক্ষেত্রে আমরা একই চিহ্নটা ব্যবহার করি। এবং এই দুটো চিত্রের মাঝে আমরা ওই যে ইনপুট, প্রসেস, আউটপুট বললাম, সেই সকল কার্যক্রমের চিহ্নগুলো আমরা এখানে ব্যবহার করব। আমরা এখানে ফ্লোচার্টের বিভিন্ন চিহ্নগুলো দেখতে পাচ্ছি। এখানে প্রথমটি দ্বারা আমরা কোনো কার্যক্রম শুরু করি, আবার শেষও করি। আর এটি দ্বারা আমরা কোনো ডেটা ইনপুট এবং আউটপুট করে থাকি। আর এটি দ্বারা সে ডেটার প্রসেস করে থাকি। প্রসেসটা এক প্রকার গাণিতিক প্রক্রিয়া। আর এটি আমাদের বর্তমানে প্রোগ্রামে এটি ব্যবহৃত হবে না আমাদের আলোচনাতে। এটি সাধারণত পূর্বোক্ত কোনো কার্যক্রম এই প্রোগ্রামে আনার জন্য লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়। এবার পরবর্তী হচ্ছে ডিসিশন। এই চিহ্নটি সাধারণত আমরা লজিক্যাল কার্যক্রমে ব্যবহার করি, যেমন ইয়েস অর নো। ইয়েস হলে একদিকে যাবে, নো হলে আরেক দিকে যাবে। এইসব কার্যক্রমে আমরা ডিসিশন সাইনটা ব্যবহার করি। ডিসিশনের পরে আছে জয়েন্ট বা রিলেশন। রিলেশন কার্যক্রমগুলো হচ্ছে আমার এই যে উপরের যে কাজটি আমরা আলোচনা করলাম, ইয়েস অর নো লজিক্যাল কার্যক্রম, এরকম লজিক্যাল কার্যক্রমগুলোকে যুক্ত করার ক্ষেত্রে আমরা এই জয়েন্টটা ব্যবহার করে থাকি, জয়েন্ট বা রিলেশন সাইনটি ব্যবহার করে থাকি। আর এরর কাজ হচ্ছে আমার যে ফ্লো চার্টটি উপর থেকে নিচ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রবাহিত হবে, ডানে যাবে, বামে যাবে বা উপরে বা নিচে কোন দিকে যাবে সেটা আমরা এই অ্যারো দিয়ে দেখিয়ে দেব। সর্বশেষটি হচ্ছে নোট, যা দ্বারা এই প্রোগ্রাম সম্পর্কে কোনো তথ্য লেখা যায়। এবার আমরা দেখব কিভাবে ওই আমাদের চা বানানোর প্রক্রিয়াটা ফ্লোচার্টের মাধ্যমে সম্পাদন করা যায়। প্রথমে আমি স্টার্ট চিত্রটি অঙ্কন করলাম, এখানে লিখলাম স্টার্ট। তারপর অ্যারো দিয়ে নিচের দিকে নামলাম, এখানে লিখলাম ইনপুট, পানির জন্য ওয়াটার, তারপর টিলিপ চা পাতা, তারপরে হলো সুগার এবং মিল্ক। আমরা এগুলো ইনপুট দিলাম। এরপরে আসবে প্রসেস প্রক্রিয়া। প্রসেসের মধ্যে আমি লিখলাম টি ইকুয়াল, মানে চা সমান ওয়াটার প্লাস টিলিপ প্লাস সুগার প্লাস মিল্ক। এটা হচ্ছে প্রসেস। সর্বশেষ আমি লিখলাম একই চিহ্নটা ইনপুট এবং একই চিহ্নটা আউটপুট। এখানে আমি আউটপুট লিখতে পারি অথবা প্রিন্ট লিখতে পারি, দুটোই লেখা যায়। লিখলাম প্রিন্ট, প্রিন্টের মধ্যে লিখলাম টি। ব্যাস, শেষ করে ফেললাম। এবার আমরা আমাদের কার্যপ্রক্রিয়াটা শেষ করে দেব। একই চিহ্নটা, স্টার্টে যে চিহ্নটা ব্যবহার করেছি অ্যান্ডও একই চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি একটি সমস্যার সমাধানের জন্য আমি একটি প্রবাহ চিত্র অঙ্কন করলাম, ধারাবাহিকভাবে লিখলাম। শুরু লিখলাম, একই চিত্র দ্বারা শেষ করলাম এবং ইনপুট, প্রসেস এবং আউটপুট তিনটা এর মধ্যখানে প্রদান করলাম। এই চিত্রটা ইনপুটের জন্য, একই চিত্রটা আবার আউটপুটের জন্য, আর এটি হচ্ছে প্রসেসের জন্য। এইভাবে এই ফ্লোচার্টের উপর ভিত্তি করে আমরা প্রোগ্রাম রচনা করি।
তাই আমরা ফ্লোচার্টকে প্রোগ্রাম রচনার ভিত্তি বলি। তাহলে টোটাল আমরা আজকে কি বুঝতে পারলাম? অ্যালগরিদম, ফ্লোচার্ট। অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যার সমাধানের যুক্তিনির্ভর ধারা বর্ণনা, তথ্যগত দিক। আর ফ্লোচার্ট হচ্ছে সেটার চিত্রিত উপস্থাপন, অর্থাৎ অ্যালগরিদমের চিত্রিত রূপটি হচ্ছে ফ্লোচার্ট। আর ফ্লোচার্টকে ভিত্তি করেই আমরা ইনপুট, প্রসেস এবং আউটপুট প্রক্রিয়ায় একটি প্রোগ্রাম রচনা করে থাকি। এখন আমি দেখব এই ফ্লোচার্টের প্রয়োজনীয় কি দিক আছে, অর্থাৎ ফ্লোচার্ট আমার কেন প্রয়োজন, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ফ্লোচার্টের প্রয়োজনীয়তা। 1 নম্বর প্রয়োজনীয় দিক হলো ফ্লোচার্টের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা যায়। 2 নম্বর হলো এটি প্রোগ্রামের ভিত্তি। 3, ফ্লোচার্ট দ্বারা প্রোগ্রাম সহজে বোঝা যায়, যার প্রোগ্রাম বুঝতে সময় কম লাগে। এখন আমরা একটি প্রোগ্রামকে কিভাবে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রামের মাধ্যমে লেখা যায় 3টি ভাগে ভাগ করে তোমাদের দেখাবো। আমার প্রোগ্রামটি হলো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ে সি ভাষায় প্রোগ্রাম রচনা ও বিশ্লেষণ। মনে করি দুটি সংখ্যা হলো একটি এ আর একটি বি। আমার ফলাফলটি হচ্ছে এস, এস মানে সামেশন। তাহলে আমার প্রসেসটি হবে এ প্লাস বি। এখানে আমরা জানি যে একটি প্রোগ্রামের 3টি অংশ, ইনপুট, প্রসেস এবং আউটপুট। এ এবং বি কে আমি বললাম ইনপুট, আর এটিকে বললাম প্রসেস, এবং আউটপুটটি হচ্ছে শুধু এস, অর্থাৎ এই এস। তাহলে এই 3টি ভাগে ভাগ করে আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম রচনা করব। তাহলে আমাদের এখানে ইনপুট হচ্ছে এ এবং বি, আউটপুট হচ্ছে এস। তাহলে এখানে আমরা মোট ভেরিয়েবল ব্যবহার করলাম, ইনপুটের জন্য এ বি এবং আউটপুটের জন্য এস। মোট 3টি ভেরিয়েবল আছে। তাহলে আমরা শুরু করি অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। প্রথমে লিখলাম অ্যালগরিদম। তারপরের অংশে লিখলাম ফ্লোচার্ট। তারপরের অংশে লিখলাম সি প্রোগ্রাম, কোডিং। এই 3টি ভাগে আমি ভাগ করে রচনা করব। আমার প্রোগ্রামটি হচ্ছে এস ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমি ধাপে ধাপে লিখছি। প্রথমে লিখলাম ধাপ 1, লিখলাম শুরু করি। যেটা আমরা ফ্লোচার্টের চিহ্ন দিয়ে, ইনপুটের চিহ্ন দিয়ে আমি লিখব স্টার্ট। এগুলো বাংলাতেও লেখা যায়, শুরু লেখা যায়। এবার কোডিংয়ে আমি সেটা কিভাবে লিখব? আমার স্টার্ট আমরা জানি এই হেড অংশ দিয়ে শুরু করি, যেমন হ্যাশ ইনক্লুড stdio.h। তারপরে হলো হ্যাশ ইনক্লুড conio.h। আমরা জানি এগুলো হচ্ছে লিঙ্ক সেকশন, যা দিয়ে বিভিন্ন ফাংশনগুলো সম্পর্কযুক্ত হয়। প্রথম হেড ফাইলটি হলো stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেড ফাইল। তারপরটি হচ্ছে conio.h বা কনসোল ইনপুট আউটপুট ডট হেড ফাইল। গত ক্লাসে আমরা এগুলোর অধীনস্থ যে যে ফাংশনগুলো থাকে, কাজ করে বা সম্পর্কযুক্ত হয়, সেটা সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা এগুলোর প্রকৃত ব্যবহার দেখছি। তাহলে যেহেতু আমি এখানে দুটি হেড ফাইল stdio.h এবং conio.h ব্যবহার করেছি, এর মানে হচ্ছে আমি এখানে এই দুটি হেড ফাইলের সাথে সম্পর্কযুক্ত ফাংশনই এখানে ব্যবহার করব, এর বাইরে নয়। তাহলে আমরা স্টার্ট প্রক্রিয়াটা শেষ করলাম। এবার দ্বিতীয় ধাপ, ধাপ 2। আমরা ইংরেজিতে বলি স্টেপ 1, স্টেপ 2।
ধাপ 2তে আমি বললাম দুটি সংখ্যা গ্রহণ করি। যা আমরা ফ্লো চার্টে দেখাবো এভাবে। অ্যারো দিয়ে নিচের দিকে আসলাম, ইনপুট আউটপুট চিহ্নটি দ্বারা লিখলাম ইনপুট এ এবং বি, কারণ আমার ইনপুট ভেরিয়েবল হচ্ছে এ এবং বি। এবার আমরা এই ভেরিয়েবলটির ইনপুট বোঝানোর জন্য তার সাথে সম্পর্কযুক্ত বাকি কাজগুলো শেষ করব। যেমন এখানে আমি লিখলাম ভয়েড মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম, তারপরে যে ভেরিয়েবলগুলো সেগুলো ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবলগুলো আমি মনে করি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ধরনের নিব। তাহলে আমি পূর্ণ সংখ্যার জন্য আইএনটি এবং ভেরিয়েবল এবি নিলাম। এবার সেগুলোকে আমি গ্রহণ পর্যায়ে নিয়ে যাব। প্রথমে প্রিন্টএফ দিলাম, লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার। এবার লিখলাম স্ক্যানএফ দিয়ে ইনপুট মেমোরি পরিসরে পাঠানো, এর জন্য এর ইন্টিজার ধরনের, এই জন্য আমি দিলাম %d, আর একে $a দিয়ে লিখলাম। এভাবে আমরা বি ভেরিয়েবলটিও গ্রহণের ব্যবস্থা করব একই প্রক্রিয়ায়। দ্বিতীয় ভেরিয়েবলটিও আমি নিচ্ছি, লিখলাম এন্টার সেকেন্ড নাম্বার। এবার লিখলাম স্ক্যানএফ %d and b। এইগুলোকে আমরা এম্পারসেন্ট বলে থাকি এখানকার ভাষায়। এটা হলো কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করেছি। এখানে ইনপুট হচ্ছে এইটা এবং এইটা, এই দুটি স্টেটমেন্ট হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। আমরা শুধু এই দুটি কাজ করার জন্য বাকি প্রয়োজনীয় জিনিসগুলো এখানে ব্যবহার করলাম। তাহলে ইনপুট প্রক্রিয়াটা শেষ হলো। এবার লিখছি ধাপ 3, যোগফল নির্ণয়ের জন্য। এখন আমরা আমার প্রসেসের পালা। যোগফল নির্ণয়ের জন্য নিম্নরূপ সূত্র প্রয়োগ করি। সূত্র প্রয়োগ করি। এখানে আমি আমার সূত্রটা দিলাম s = a + b, যা আমরা ফ্লো চার্টে লিখব এভাবে। আমরা প্রসেস চিহ্নটা নিয়ে আসলাম, সেখানে লিখলাম s = a + b, যা এখানে প্রসেস আকারে হুবহু লিখে দেব s = a + b। এবার আমি ধাপ 4-এ যাচ্ছি। সেখানে লিখলাম আমার পূর্বোক্ত কার্যক্রম শেষ হলে ফলাফল প্রদর্শিত হবে। ফলাফল প্রদর্শিত হবে সেটা আমরা কিভাবে ফ্লোচার্টে করব? এই আমরা ইনপুট আউটপুটের চিহ্নটা নিয়ে আসলাম, সামান্তরিক চিহ্নটা, সেখানে লিখলাম প্রিন্ট। ফলাফল হিসেবে আমাদের আসবে s। আমরা এখানে দেখতে পাচ্ছি s ভেরিয়েবলটা আগে দিনে এখন দিলাম। এখন আমরা এটার আউটপুটটা প্রোগ্রাম কোডিং এর মাধ্যমে দেখব। লিখলাম printf summation is %d, কারণ আমার s এর ডেটা টাইপ হলো ইন্টিজার এবং এটার ফরম্যাট স্পেসিফিকেশন %d এবং এসটা আমি লিখে দিলাম। এই এসে আমি কোনো এম্পারসেন্ট দিইনি, কারণ এটা আউটপুট, ইনপুটের ক্ষেত্রে এম্পারসেন্ট দিতে হয়। এবার আমার সর্বশেষ কাজটি হচ্ছে প্রোগ্রাম শেষ করা, ধাপ 5।
লিখলাম প্রোগ্রাম শেষ, যা আমরা ফ্লোচার্টে দেখাবো এই শেষ চিহ্নটি দ্বারা, এন্ড। এবার আমরা লিখে দিলাম গেট ch। এই স্টেটমেন্টটি বা এই ফাংশনটি না লিখলেও চলে। এবার আমরা কার্লি ব্র্যাকেটটি শেষ করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা করা যায়। এভাবে আমরা পর্যায়ক্রমে বাকি প্রোগ্রামগুলোর অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা করব। এখন এই প্রোগ্রাম রচনা করতে গিয়ে আমরা যে কোডিং প্রক্রিয়াটা করলাম, সেখানে আমি ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করেছি, ডেটা টাইপ এভাবে ডিক্লেয়ার করেছি। এগুলোর মধ্যে আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ভুল হতে পারে। আবার এমন কিছু ভুল আছে যেগুলোকে কম্পিউটার ভুল হিসেবে বিবেচনা করে না, কিন্তু আমাদের দৃষ্টিতে ভুল। এবার আমরা আলোচনা করব আমাদের এই প্রোগ্রাম রচনা করতে গিয়ে কম্পিউটার কোনগুলোকে ভুল হিসেবে বিবেচনা করে, কোনগুলোকে ভুল হিসেবে বিবেচনা করে না, কোনটা আমার জন্য যুক্তিযুক্ত, যাকে আমরা বলি প্রোগ্রাম ডিবাগিং। তাহলে এবার আমরা শুরু করছি ডিবাগিং। ডিবাগিংটি শেষ হলে আমরা আবার এই প্রোগ্রামে ফিরে আসব। তাহলে ঠিক আছে, এখন আমরা শুরু করছি ডিবাগিং। আমরা প্রোগ্রাম রচনায় কোনো ভুল করলে তাকে বলি আমরা বাগ, বিইউজি, বাগ। প্রোগ্রাম রচনায় ভুলকে বলে বাগ, আর ভুল সংশোধন করাকে বলে ডিবাগ। ডিবাগকে আমরা ডিবাগিংও বলে থাকি। প্রোগ্রাম রচনায় ভুল হলে তা সংশোধন করাকে বলে ডিবাগ, অর্থাৎ ভুলকে সংশোধন করা। আমরা প্রোগ্রাম রচনায় 3 ধরনের ভুল করে থাকি, সেটা আমরা এখন দেখছি। প্রোগ্রাম রচনায় ভুল 3 প্রকার। প্রথমটি হলো ডেটা এরর। আমরা প্রোগ্রাম রচনায় সাধারণ যে ভুলগুলো করি তাদেরকে আমরা বলি ডেটা এরর, অর্থাৎ স্ট্রিং আকারে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যে লেখাগুলো লিখি সেগুলোকেই ডেটা বলে, এবং সেগুলোতে কোনো ভুল হলে তাকে বলে ডেটা এরর, যা কম্পিউটার ভুল হিসেবে বিবেচনা করে না। দ্বিতীয় ভুলটি হলো লজিক্যাল এরর। আমরা কোনো যুক্তি প্রদানের ক্ষেত্রে যদি কোনো ভুল করি তাকে বলি আমরা লজিক্যাল এরর। যেমন a প্লাস বি, সেই জায়গায় আমি লিখলাম a মাইনাস বি। বা আমি দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, আমাকে বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র প্রয়োগ করতে হবে আমি তার বিপরীতটা প্রদান করলাম। এগুলোকে বলে লজিক্যাল এরর, এবং এই ভুলগুলোকেও মেশিন ভুল হিসেবে বিবেচনা করে না। তৃতীয় ভুলটি হলো সিনট্যাক্স এরর। এটি প্রোগ্রামের বিধিগত ভুল, অর্থাৎ বিভিন্ন ধরনের কিওয়ার্ড এবং স্টেটমেন্টের পরে সেমিকোলন দেওয়া, এই ধরনের সি ভাষায় প্রোগ্রাম রচনায় যে বিধি বা নিয়ম অনুসরণ করা হয় সেখানকার কোনো ভুল হলে তাকে বলে সিনট্যাক্স এরর, এবং এটিকে মেশিন গ্রহণ করে না। যখন সি ভাষায় প্রোগ্রাম রচনার পর সেটিকে আমরা রান করি, তখন ডিবাগিং করার ক্ষেত্রে এটিকে ভুল হিসেবে বিবেচনা করে, এবং এই ভুলের কারণে প্রোগ্রাম রান হয় না। সুতরাং সিনট্যাক্স এররকে মেশিন গ্রহণ করে না, কিন্তু লজিক্যাল এবং ডেটা এররকে গ্রহণ করে, যা আমরা এখন প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝতে পারবো। এবার আমি একটা প্রোগ্রাম রচনা করছি। প্রোগ্রামটি হলো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ে সি ভাষায় প্রোগ্রাম রচনা। হ্যাশ include studio.h hash include conio.h void main curly bracket integer a b এবং s printf enter first number scanf %d and %a printf enter second number সেমিকোলন দিয়ে শেষ করলাম scanf
পার্সেন্ট সাইন ডি পার্সেন্ট বি সেমিকোলন s equal to a plus b printf summation is percent sign d s semicolon that's it. এবার এই লিখিত প্রোগ্রামটি রান করব। প্রথমে আমরা এটিকে সেভ করে নেব। ফাইলের অধীনে সেভ ফাইলে গিয়ে নাম দিলাম সাম, সেভ। এবার আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামের বিভিন্ন লেখার প্রকৃতি অনুসারে এগুলো রঙিন হয়ে গেল। এবার আমরা বিল্ড এন্ড রানে ক্লিক করলাম, রান হলো। আমরা এখানে আমাদের লিখিত মতো এন্টার ফার্স্ট নাম্বার সেভাবে চলে আসলো। প্রথম সংখ্যাটি লিখলাম 45, সাথে সাথে 45 এর ভ্যালু হিসেবে গ্রহণ করে স্ক্যানএফ তথা মেমোরিতে চলে গেল এবং এটা ইন্টিজার ভ্যালু আকারে যাবে, অর্থাৎ মেমোরিতে এটি জায়গা নেবে 2 বাইট। আমি এন্টার দিলাম, সাথে সাথে দ্বিতীয়টি আসলো এন্টার সেকেন্ড নাম্বার, অর্থাৎ প্রিন্টএফে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে যা লিখি সেগুলোই প্রদর্শিত হয়। এই প্রদর্শিত হলো এন্টার সেকেন্ড নাম্বার। আমি এখন এখানে ভ্যালু আকারে দিলাম মনে করি 67, সাথে সাথে এটা বি আকারে মেমোরি পরিসরে যাবে, কারণ বি এর আগে একটা এম্পারসেন্ট আছে এবং এটি ইন্টিজার আকারে, যেহেতু বি এর মান ইন্টিজার আকারে যাবে। আমি এন্টার দেওয়ার সাথে সাথে এই প্রসেসিং কাজটা শেষ হবে এবং পরবর্তী পর্যায়ে প্রিন্টএফ এর এই ডবল ইনভার্টেড কমার মধ্যে অবস্থিত সামেশন ইস লেখাটি আসবে এবং এস এর ফলাফল তথা এস এর মানটি তথা এই এস ইকুয়াল টু এ প্লাস বি এই প্রসেসিং অনুসারে ফলাফলটি প্রদর্শন করবে। দিলাম এন্টার, দেখা গেল সামেশন ইস এই দুটির যোগফল 112। আমি এন্টার দিয়ে ফিরে আসলাম। তাহলে আমরা প্রোগ্রাম রানটা বুঝতে পারলাম। এখানে যে লেখাগুলো আছে তার মধ্যে ডবল ইনভার্টেড কমার মধ্যে অবস্থিত এই লেখাগুলোকে আমরা বলি ডেটা। এগুলো সব ডেটা এবং এইটার এতটুকু পর্যন্ত ডেটা। এগুলোকে আমরা ইচ্ছে মতো লিখতে পারি। যেমন মনে করি আমি এখানে লিখলাম এ বি সি ইজ এ স্ট্রিং। আমার এই লেখার সাথে প্রোগ্রামের কার্যক্রমের সাথে কোনো মিল নাই। আবার একইভাবে আমি এখানে লিখলাম এন্টার 2 and its LE letter। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট হাতের ই লিখেছি, আবার এখানে 2 লিখেছি, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো লিখলাম। আবার মনে করি এখানে কিছু লিখলামই না। এগুলো সবই ডেটা। ডেটাগুলোকে আমি আমার ইচ্ছা মতো লিখতে পারি। এবার আমরা রান করে দেখি এটার ফলাফলটা কি হয়। আমরা প্রথম প্রিন্টএফে যা লিখেছিলাম তাই আসলো। এবার আমি এখানে একটা সংখ্যা দিলাম। পরবর্তীতে আমি লিখেছি এন্টার সেকেন্ড লেটার, সেখানে আমি লিখলাম 54। দেখা যাচ্ছে ফলাফলের আগে কোনো লেখা আসেনি, যেহেতু আমার এখানে লেখা ছিল না। দুটিকে যোগ করলে 100 হয়, সেটাই দেখাচ্ছে। অর্থাৎ প্রোগ্রাম নির্বাহ হলো, রান হলো। এই ভুলকে মেশিন ভুল হিসেবে বিবেচনা করল না। এই ভুলগুলোকে আমরা বলি ডেটা এরর। এগুলো অবশ্যই ভুল, তবে এই ভুলকে মেশিন ভুল হিসেবে বিবেচনা করে না। এবার আমি আবার আগের মতো লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার, এটাকে লিখলাম এন্টার সেকেন্ড নাম্বার। আমরা এই যে দুটি ভ্যালুর মান, দুটি ভেরিয়েবলের মান নেওয়ার জন্য 4 লাইনে লিখেছি, এটাকে চাইলে আমরা 2 লাইনেও লিখতে পারি। তাহলে এখানে আমি লিখলাম এন্টার ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার, অথবা লিখতে পারি এন্টার 2 নাম্বার, কারণ একটু আগে আমরা জেনেছি এখানে আমরা আমাদের
সুবিধা মতো করে লিখতে পারবো ডেটাতে। তাহলে এখানে দিলাম %d, আর একটা কমা দিয়ে $b। এই বিষয়টা গত ক্লাসেও, অর্থাৎ 4 লাইনকে 2 লাইনে কিভাবে লেখা যায়, এগুলো আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন এতটুকুতে প্রোগ্রামটি রান করে দেখি প্রোগ্রামটি রান হয় কিনা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সামেশন, সামিস, আমি সামিস লিখলাম। এবার রান করে দেখি। হ্যাঁ, রান হচ্ছে। আমি এখানে লিখলাম 47, এন্টার। আরেকটি ভ্যালু লিখলাম 89, এন্টার। সাম ইজ 136, এভাবে আসলো। আবার এন্টার দিয়ে ফিরে আসলাম। তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু। তাহলে ডেটা এরর নিয়েও আলোচনা করলাম এবং কিভাবে অনেকগুলো ইনপুটকে একসাথে করা যায় সেটাও জানলাম। এবার আসি লজিক্যাল এরর। আমি এখানে a প্লাস b দিয়েছি, আমি ভুলবশত সেখানে দিয়ে দিলাম a মাইনাস b, অথচ আমার প্রোগ্রামটি হচ্ছে সামেশন করার। এখন আমরা রান করে দেখি কি ফলাফল আসে। আমি প্রথম সংখ্যাটি দিলাম 56, দ্বিতীয় সংখ্যাটি দিলাম 23। আমি মনে করলাম যে এই দুটি যোগ করলে আসবে 70, 79, 79, কিন্তু ফলাফলটি আসলো 33। কম্পিউটার ভুল করেনি, ভুল আমারই হলো। এই ভুলকে মেশিন ভুল হিসেবে বিবেচনা করলো না। এটাকে বলে লজিক্যাল ভুল, যুক্তি প্রদানের ভুল। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের এই যে কন্ডিশনাল স্টেটমেন্টগুলোতে দুটি তুলনামূলক বিভিন্ন স্টেটমেন্টগুলো লিখে থাকি, সেখানে গ্রেটার দ্যানের জায়গায় আমি সেটা লেস দ্যান করে দিলাম, এরকমও ভুল হয়। এগুলোকে আমরা লজিক্যাল এরর বলি। আবার মনে করি আমরা a মাইনাস a দিয়ে দিলাম। হ্যাঁ, দুটি আমি এক ভুল বশত আমি a মাইনাস a দিয়ে দিলাম, বা a প্লাস a দিয়ে দিলাম, অথচ হবে a প্লাস b। এটাও লজিক্যাল ভুল। তাহলে এই ফলাফলটা আমরা একটু দেখি কি হয়, এটি রান করলে কি হয় দেখি। আমি একটি সংখ্যা লিখলাম 56, আরেকটা সংখ্যা লিখলাম 25। আমি মনে করলাম যে সেখান থেকে সেখানে 56 এর সাথে 25 যদি যোগ করি তাহলে সেটা হবে 81, কিন্তু ফলাফলটি দেখালো 112, অর্থাৎ 56 দুইবার যোগ হয়ে গেল। এই ধরনের ভুলকে আমরা বলি লজিক্যাল এরর। এটাকেও মেশিন ভুল হিসেবে বিবেচনা করে না। এখন আমরা দেখব সিনট্যাক্স এরর গুলো কি। সিনট্যাক্স এরর হচ্ছে বিধির ভুল। যেমন আমি মনে করলাম এটা স্টুডিও হবে না, এটা স্টুডিও হবে, ভুলবশত আমি সেটা লিখলাম। তারপরে এটাকে আমি ডট না দিয়ে আমি দিয়ে দিলাম কমা, মনে করলাম এটাই সঠিক। তারপরে আমি লিখে নিলাম মেইনের পরে প্যারেনথেসিসের পরে সেমিকোলন হয় না, কিন্তু আমি সেমিকোলন দিয়ে দিলাম। আবার এখানে ভুলবশত সেমিকোলন দিলাম না, আমি ভুলবশত আইএনটি কে ইনটু লিখে ফেললাম। এগুলো সবগুলো হচ্ছে সিনট্যাক্স এরর। একইভাবে আমি এখানে প্রিন্টএফ এর জায়গায় শুধু প্রিন্ট লিখলাম। এবার আমরা দেখি প্রোগ্রাম রান করলে কি কি ভুল সে বলছে। প্রথমে রেড সাইন দিল, অর্থাৎ এখানে ভুল আছে বলল। আমি সংশোধন করলাম। এখানে নিচের অংশে দেখাচ্ছে stdio.h, অর্থাৎ এটা হবে না, এটা মেশিন গ্রহণ করছে না। আমি সংশোধন করলাম, তারপরে আবারও বিল্ট এন্ড রানে দিলাম। এখন দ্বিতীয় লাইনেও ভুল দেখালো, এবং কোথায় ভুল সেটা এখানে বলে দিচ্ছে। কনীয় আমি কমা ব্যবহার করেছি, এটাতে হবে ফুল স্টপ। আবার রান দিলাম। এখন এই কার্লি ব্র্যাকেটে সে যেতে পারছে না, কারণ এখানে সেমিকোলন আছে। আচ্ছা, আবার দিলাম। এখন দেখা যাচ্ছে প্রথমে এটা গ্রহণ করছে না, আমি আইএনটি করে দিলাম। এখন এটা পরবর্তী লাইনে এসে গেল, বাট এটা কাজ করতে পারছে না, আমি এটা সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমি আবার বিল্ট এন্ড রানে ক্লিক করলাম, সবকিছু ভেরিফাই করলো। এখন বলছে আনডিফাইন্ড প্রিন্ট, এটা সে গ্রহণ করছে না। আমি বললাম এখানে একটা এফ হবে। এবার
বিল্ট এন্ড রানে গেলাম, এখন মেশিন গ্রহণ করলো। দুটি সংখ্যা লিখলাম, ফলাফলটি সঠিকভাবে প্রদর্শন করলো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম বিধিগতভাবে যে নিয়মগুলো আছে সেগুলো কখনোই ভুল করা যাবে না। প্রোগ্রাম রচনায় বিধিগুলোকে আমরা বলি সিনট্যাক্স, আর এই সিনট্যাক্স জনিত ভুলকে আমরা বলি সিনট্যাক্স এরর। এটি মেশিন গ্রহণ করে না। এখন আমি আর কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যেমন আমি এখানে এ ছোট হাতের আছে, আমি ভুলবশত এখানে এ বড় হাতে দিলাম। আমরা জানি যে সি ভাষা কেস সেনসিটিভ প্রোগ্রাম, অর্থাৎ সি ভাষা ছোট হাতের এবং বড় হাতের লেখাকে আলাদাভাবে বিবেচনা করে। এটি ছোট হাতের লেখা, অথচ এটি বড় হাতের লেখা, এটি মেশিন গ্রহণ করবে না। কারণ কম্পিউটারের সি ভাষার দৃষ্টিতে এই এটি এক ধরনের ভেরিয়েবল, এটা আরেক ধরনের ভেরিয়েবল। তাহলে আমরা একটু রান করে দেখি গ্রহণ করে কিনা। দেখছি না, বলছে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়নি। আমি এটাকে এখন ছোট হাতের এ করে দিলাম, এখন সে রান করবে। অর্থাৎ আমি এখন যদি কোনো সংখ্যা লিখি সে সেটিকে গ্রহণ করবে। আমরা বুঝতে পারলাম, অর্থাৎ আমরা এটাই বুঝতে পারলাম সি একটি কেস সেনসিটিভ প্রোগ্রাম, এটি ছোট হাতের এবং বড় হাতের লেখাকে আলাদাভাবে বিবেচনা করে। আমরা চাইলে ছোট হাতের লেখাগুলোকে বড় হাতের লেখায়ও লিখতে পারি, অর্থাৎ ভেরিয়েবল বড় হাতেরও ঘোষণা করা যায়। যেমন আমি এখানে দিলাম, এই ক্ষেত্রে আমার সব এ বড় হাতের করে দিতে হবে। আমি সব বড় হাতের করে দিলাম। এবার আমরা রান করে দেখি আমাদের ফলাফল আসে কিনা। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটি রান হলো এবং আমাদের কার্যক্রমটি যথাযথভাবে হলো। গেল। এবার আমি ভেরিয়েবলের উপরে কিছু কার্যক্রম দেখাবো। যেমন এখানে আমি লিখলাম b, একটা ভেরিয়েবল ঘোষণা করলাম, ভেরিয়েবলটা এভাবে লিখলাম b। আমি মনে করলাম এভাবে ভেরিয়েবল ঘোষণা করা যাবে। তাহলে দেখি রান করে, বলছে ভুল আছে। অর্থাৎ আমরা ভেরিয়েবল সম্পর্কে আলোচনায় বলেছিলাম সাইনগুলো, বিশেষ চিহ্নগুলো যেগুলো কিবোর্ডে আছে, হ্যাঁ, সেগুলো আমরা প্রথমে দিতে পারবো, মাঝখানে বা শেষে দিতে পারবো না। এটা প্রমাণটা দেখলাম। এবার দেখব আমরা এই লাইনের পাশে ডিলিট দিয়ে পাশাপাশি লিখে দিলাম। আমাদের ধারণা এইভাবে করে দিলে হয়তো আমার প্রোগ্রামটি রান হবে না। আমরা দেখি আমাদের প্রোগ্রামটি রান হয় কিনা। দেখলাম হ্যাঁ, রান হলো এবং আমি এখানে দুটি সংখ্যা লিখলাম, ফলাফল আসলো। এর মানে সি ভাষা কোনো স্পেস বার ও এন্টারকে গুরুত্ব দেয় না। স্পেস বার এন্টার বলতে আমরা কিবোর্ডে ব্যবহৃত স্পেস বার, এবং যা দ্বারা আমরা এক স্পেস পরিমাণ জায়গা নেই, আর এন্টার যা দিয়ে আমরা এক লাইন খালি করি, এই দুটো জিনিসকে মেশিন গ্রহণ করে না। অর্থাৎ এগুলো আমি যেচ্ছাতাই লিখতে পারবো, যেচ্ছাতাই ব্যবহার করতে পারবো। তাহলে আমরা রান করে দেখি কি হয়। প্রোগ্রামটি রান হলো, লিখলাম, ফলাফলটি আসলো। অর্থাৎ মেশিন এগুলোকে গ্রহণ করে না। তারপরে আমাদের কাজের সুবিধার জন্য আমরা এভাবে লাইন বাই লাইন স্টেটমেন্টগুলোকে আলাদা আলাদা ভাবে রেখে আমরা ব্যবহার করি। তাই আমরা অনেক সময় প্রোগ্রামে দেখি গেট সিএচ এর মধ্যে এটি একসাথে লাগানো, আবার আইএনটি এর পাশে এভাবে লাগানো থাকে। হ্যাঁ, এগুলোকেও সঠিক হিসেবে বিবেচনা করা হয়। আমরা আগেই বলেছি গেট সিএচ ছাড়াও এই প্রোগ্রামটি রান হবে। আমরা গেট সিএচটা কেটে দিলাম। তাহলে আমরা এই পর্যন্ত আমাদের যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে ধারণা নিলাম। এবার আমরা আবার আমাদের বোর্ডে চলে যাব, যেখানে আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ে সি ভাষায় প্রোগ্রাম রচনা করছিলাম এবং অ্যালগরিদম ফ্লোচার্ট দেখছিলাম। তাহলে এখন আমরা দেখব কিভাবে দুটি সংখ্যার পরিবর্তে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। আমি তাহলে এখানে কিছু পরিবর্তন করব। যেমন এখানে অ্যালগরিদমে দুটির জায়গায় লিখলাম তিনটি।
তারপরে এখানে সেই হিসাবে ইনপুট এ বি অ্যান্ড সি দিয়ে দিলাম। তারপর এখানে ভেরিয়েবলও আমাদের এখানে এ বি সি 3টা ভেরিয়েবল, তারপরে এস 4টা ভেরিয়েবল, এ বি সি এবং এস 4টা হয়ে গেল। এরপরে আমরা এই 4টা লাইনকে 2টো লাইনে লিখতে পারি, যেটা একটু আগে তোমাদের দেখালাম। আর এখন এখানে যেহেতু 3টা ইনপুট, তাহলে আমরা 2 লাইনের মধ্যে এই 3টা ইনপুটের ব্যবস্থা করি। এখানে আমি লিখলাম এন্টার 3 নাম্বার, তাহলে এখানে হবে %সাইন ডি 3টা, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি। ব্যাস, এবার আমরা এখানে লিখলাম, এটা কেটে দিলাম, এটার প্রয়োজন নাই। 3টা ইনপুটের ব্যবস্থা হয়ে গেল। এবার আমরা এস ইকুয়াল টু দিলাম এ প্লাস বি প্লাস সি সেমিকোলন। এর পরেরটা বরাবরই থাকবে, প্রিন্টএফ সামেশন ইজ %সাইন ডি এস, অর্থাৎ এটা উঠে যাবে। তাহলে এই গেল আমাদের 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে এখানে কি পরিবর্তন করব? যোগফল নির্ণয়ের জন্য নিম্নরূপ সূত্র প্রয়োগ করি। আমি এখানে একটা সি বাড়িয়ে দিলাম, ব্যাস বাকিটা ঠিক থাকলো। এখানে প্রসেসের মধ্যেও আমি একটা সি বাড়িয়ে দিলাম, ব্যাস আমার কার্যক্রমটি শেষ হয়ে গেল। এখানে উল্লেখ্য, অ্যালগরিদম আমি লেখার ক্ষেত্রে এখানে লিখলাম শুরু করি, আবার 3টি সংখ্যা গ্রহণ করি, এভাবে আমি আমার নিয়মে এটা লিখেছি। এটা যে কোনো ভাষায় লেখা যায়, যেমন আমি বাংলা ভাষায় লিখেছি, এটা আরবি, হিন্দি, হিব্রু, সব যে কোনো ভাষায় লেখা যাবে, ইংরেজি সবগুলোতে লেখা যাবে। এবং লেখার ধরনও বিভিন্ন রকম করা যায়। যেমন আমি বললাম শুরু করি, এটাকে লেখা যাবে শুরু করো, বা শুধু লেখা যাবে শুরু, বা আরম্ভ করি, এভাবে লেখা যাবে। একইভাবে আমি এখানে বলেছি 3টি সংখ্যা গ্রহণ করি, সেই জায়গায় লেখা যাবে সংখ্যা হিসাবে এ, বি এবং সি এর মান গ্রহণ করি। এভাবে যে যার সুবিধা মতো লিখতে পারে। একইভাবে আমি এখানে লিখলাম যোগফল নির্ণয়ের জন্য নিম্নরূপ সূত্র প্রয়োগ করি, এটাকে চাইলে এভাবে লেখা যায়, 3টি সংখ্যার যোগফল নির্ণয় করতে হলে নিম্নরূপ সূত্র প্রয়োগ করি, বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যার যোগের মাধ্যমে আমি ফলাফল প্রক্রিয়ায় যাব, এভাবে লেখা যায়। তারপর আবার এখানে আমি বলেছি ফলাফল প্রদর্শিত হবে, অথবা এই জায়গায় লেখা যাবে উপরোক্ত কার্যক্রম সম্পাদিত হলে ফলাফল প্রদর্শিত হবে। আমি এখানে বললাম প্রোগ্রাম শেষ, এখানে শুধু শেষ লেখা যাবে, সমাপ্তি লেখা যাবে, প্রোগ্রাম শেষ হলো, এভাবে লেখা যাবে। একইভাবে এই ফ্লোচার্টেও ইংরেজির পরিবর্তে কিছু কিছু জায়গায় বাংলা লেখা যায়, অন্য ভাষা লেখা যায়। যেমন আমি স্টার্টের জায়গায় আরম্ভ লিখতে পারি, এন্ডের জায়গায় শেষ লিখতে পারি। আবার এখানে স্টার্ট, এখানে স্টপ লেখা যায়। আবার প্রিন্টের জায়গায়, ইনপুটের জায়গায় গ্রহণ লেখা যায়। আবার প্রিন্টের জায়গায় বাংলায়ও প্রিন্ট লেখা যায়। এভাবে করে আমরা পরিবর্তিতভাবেও লিখতে পারি, এগুলো সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমরা 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের সি ভাষায় প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট সবই দেখলাম। এখন আমরা দেখব 3টি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম, অর্থাৎ অ্যাভারেজ নির্ণয় করব। তাহলে 3টি সংখ্যার গড় নির্ণয়ের নিয়মটা কি? এখানে 2টো নিয়ম বিদ্যমান। একটা হচ্ছে, আমি মনে করি অ্যাভারেজের জন্য আমি নাম দিলাম এভিজি, এবং সেটার অ্যাভারেজ নির্ণয়ের নিয়ম কি? 3টি সংখ্যাকে আমি যোগ করে দেব এবং সেটিকে 3 দিয়ে ভাগ করব। এই সূত্র ধরেও করতে পারি। আবার আমি বললাম না, আমি এভাবে করব না, আমি করব প্রথমে এস দিয়ে 3টি সংখ্যার মান নিয়ে নেব, তারপরে অ্যাভারেজটা এভাবে করব, এস ডিভাইডেড বাই 3 হবে। এটাও সঠিক, এই দুটো মিলিয়েও সঠিক। আমি যদি উপরেরটা নিই, তাহলে আমার ভেরিয়েবল হচ্ছে এভিজি একটা, এ একটা, বি, এরপরে সি, মোট 4টা ভেরিয়েবল হচ্ছে। কিন্তু এখানে ভেরিয়েবল হচ্ছে কয়টা? 1 2 3 4 5টা।
মনে করি আমি উপরেরটা গ্রহণ করলাম, তাহলে আমি কিভাবে করব? আমি এখানে অ্যালগরিদমে আসি, 3টি সংখ্যা গ্রহণ করি, ঠিক আছে। যোগফলের জায়গায় আমি কি করব? গড় নির্ণয়ের জন্য বলবো, গড়। তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হবে a vg ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এখানে আমরা একটা জিনিস লিখে রাখতে পারি, a vg সমান অ্যাভারেজ। এটা অনেকটা আত্মসন্তুষ্টির জন্য লেখা যায়। আচ্ছা, তারপরে ফলাফল প্রদর্শিত হবে, সবগুলো ঠিক আছে। এখানে ইনপুট এবিসি ঠিক আছে, যেহেতু এবিসি ইনপুট ছাড়া গড় নির্ণয় সম্ভব নয়, এখানে আমি লিখলাম এভিজি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। এখানে ফলাফলটি আসবে এই এভিজি। এবার আমরা কোডিংয়ে যাই। এখানে আমার ভেরিয়েবল এই হিসেবে 4টা, এ বি সি এবং এভিজি। এখন এখানে একটা জিনিস উল্লেখ্য যে আমার এই অ্যাভারেজটি ভগ্নাংশ মানেরও হতে পারে, ফ্লোটিং পয়েন্টও হতে পারে। সেই জন্য আমি কিভাবে করব? যদি আমার অ্যাভারেজ মানটি ফ্লোটিং পয়েন্ট আসার সম্ভাবনা থাকে, তাহলে সেটিকে আমরা আর ইন্টিজার না নিয়ে এটিকে নিব ফ্লোট। এভাবে আমি ঘোষণা করলাম, এভিজি লিখে দিলাম। এবার আমি প্রিন্টএফে লিখলাম এন্টার 3 নাম্বার, স্ক্যানএফ, এখানে %d 3টা দিলাম, and $a, $b, $c। এবার আমি বললাম এভিজি ইকুয়াল a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। ব্যাস হয়ে গেল, এবং এটা উপরে উঠে গেল। আর যদি আমরা এই সূত্র ধরে করতে চাই, তখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব এভাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমার এটা সামেশন না হয়ে হবে কি? আমার এখানে সামেশন না হয়ে এটা হবে অ্যাভারেজ ইজ %, ডি না হয়ে হবে এফ, কারণ অ্যাভারেজের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোটের ফরম্যাটে স্পেসিফিকেশন হচ্ছে %f, এবং এখানে আমি এবিজি লিখে দিলাম। ব্যাস হয়ে গেল। আর এটার ক্ষেত্রে আমরা কি করব? এস, এখানে আমাদের ভেরিয়েবল হবে 1 2 3 4 5টি। তখন আমি চাইলে অ্যাভারেজের পাশে কমা দিয়ে এস লিখতে পারি, যদি ফ্লোটিং পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সম্ভাবনা না থাকে, আমি এখানেও দিতে পারি, এটা আমার বিষয়। ইন্টিজারকে ফ্লোট লেখা যায়, আচ্ছা, ফ্লোটকেও আবার ইন্টিজার দেওয়া যায়। তবে পার্থক্যটা হচ্ছে, ফ্লোটের ক্ষেত্রে ভগ্নাংশ মান আসলে দশমিকের পরবর্তী জিনিসগুলো আসে রেডিক্স পয়েন্টের পরে, কিন্তু ইন্টিজার করলে সেক্ষেত্রে আসে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এটা সেক্ষেত্রে আমরা কি করব? এটা যদি করি, এইভাবে করে লেখার পরে এই পুরো সূত্রটা এখানে লিখে দেব, আর কোনো পরিবর্তন নাই। এই গেল আমাদের গড় নির্ণয়। এখন দেখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় 2 ধরনের আছে, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আমাকে যদি বলা হয় শুধু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আমি বুঝে নেব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলল। আর যদি বিষমবাহু হয়, সেক্ষেত্রে আমাকে উল্লেখ করবে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দুটোই দেখছি। প্রথমে দেখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। তাহলে এখন আমরা দেখছি কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা করো এবং অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখাও। তাহলে আমরা জানি কি, আগে বিষয়টা একটু বুঝে নিই। আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এখানে হাইট প্রয়োজন হয়, আর এখানে লেন্থ প্রয়োজন হয়, যেটাকে আমরা ভূমি এবং উচ্চতা বলি।
আমি ভূমিকে নাম দিলাম মনে করি এল, উচ্চতাকে নাম দিলাম এইচ। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু এইচ ইন্টু এল। সি ভাষায় ইন্টুকে স্টারের মাধ্যমে লিখতে হয়, ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, খুবই সহজ। তাহলে আমি করলাম কি, এটার অ্যালগরিদমটা কি হবে শুরু করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, তাহলে এখানে আমার ভেরিয়েবল কয়টা? এই এরিয়া একটা ভেরিয়েবল, এইচ একটা ভেরিয়েবল, এল একটা ভেরিয়েবল। আমি চাইলে এইচ এর নামটা ভেরিয়েবল হিসেবে পুরোটা লিখে দিতে পারি, HIGHT, সমস্যা নাই। আমরা ভেরিয়েবল নামটা 31 অক্ষর পর্যন্ত করতে পারি, আমার সর্বশেষ লেন্থ। আচ্ছা, তাহলে আমরা এটাকে অনেকে বড় নাম দিতে পারি, তাই বলে আমরা বড় নাম দিব না, আমরা যত ছোট নাম দেব তত আমাদের জন্য সুবিধা হবে। প্রোগ্রাম রচনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যতটুকু পারা যায় ছোট, সংক্ষিপ্ত, সহজবোধ্য করা। তাহলে আমি এটার নাম দিলাম এরিয়া, এটার নাম, এটা চাইলে আমি এও দিতে পারি, এরিয়া এইচ ইন্টু এল ডিভাইড বাই 2। তাহলে আমি সংক্ষেপে এইচ এল লিখলাম। এবার এখানে কি লিখব? তিনটি সংখ্যা গ্রহণ না লিখে আমি লিখব ভূমি ও উচ্চতা গ্রহণ করি, ভূমি ও উচ্চতা, ভূমি ও উচ্চতা। আর গড় না লিখে এখানে কি লিখব? ক্ষেত্রফল। আচ্ছা, এখানে আমরা এই সূত্রটা না লিখলে কোন সূত্রটা লিখব? এই সূত্রটা, এরিয়া ইকুয়াল এইচ ইন্টু এল ডিভাইডেড বাই 2। এখানে হয়ে গেল। এবার আমরা দেখব এখানে কি পরিবর্তন হবে। আমার ইনপুট হচ্ছে এইচ এবং এল, তাহলে আমি এখানে এইচ এবং এল দিলাম। আর এখানে আমার সূত্রটা কি হবে? এখানে আমার সূত্রটা হবে এরিয়া ইকুয়াল এইচ ইন্টু এল ডিভাইডেড বাই 2। আর এখানে রেজাল্টটা কি হবে? এরিয়া। ব্যাস, হয়ে গেল। একটা নিয়মে আমরা অনেকগুলোই জেনে গেলাম। এবার এটা সব কিছু ঠিক আছে। আমার ভেরিয়েবল হচ্ছে 3টা। আমার ভেরিয়েবল এরিয়াটা ফ্লোটিং আসতে পারে, আমি এইচ এলকে আমি ইন্টিজার লিখতে পারি, আমি ইন্টিজারের মধ্যে এইচ এবং এল দিলাম, আর ফ্লোটিং পয়েন্টে দিলাম এরিয়া। ব্যাস, হয়ে গেল। এখন আমি এখানে 3টি সংখ্যা না নিয়ে আমি বললাম এন্টার হাইট N1, HEIGHT, হাইট, and WIDTH। এটা আমি আমার মতো লিখতে পারি, কারণ এগুলো যে কোনোভাবে লেখা যায়। আমি %সাইন ডি দুইটা রেখে এখানে %H এবং %L বললাম। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমার সূত্রটা কি হবে? সূত্রটা হবে এরিয়া ইকুয়াল এইচ ইন্টু এল ডিভাইডেড বাই 2। এবং এখানে অ্যাভারেজের পরিবর্তে কি হবে? এরিয়া, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, TRIANGLE, ট্রায়াঙ্গেল ইস, অথবা ট্রায়াঙ্গেল আমি সংক্ষেপে জায়গা না হলে এভাবে করে লিখে দেব %সাইন F, কারণ এরিয়ার ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। এবার আমি লিখে দিলাম এরিয়া। ব্যাস, হয়ে গেল। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমরা অ্যালগরিদমও বুঝলাম, ফ্লোচার্টও বুঝলাম এবং সি ভাষায় প্রোগ্রাম রচনাও দেখলাম। এখন আমি দেখব ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল নির্ণয় বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমাদেরকে এই প্রশ্ন করার ক্ষেত্রে অনেক সময় বলতে পারে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা তাহলে এইভাবে ভেঙে ভেঙে বিষয়টা দেখব, বিশ্লেষণের মাধ্যমে দেখব। তাহলে আমরা এখন দেখি, এখন দেখব ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল নির্ণয়ে সি ভাষায় প্রোগ্রাম রচনা। তা ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল বলতে আমরা বিষমবাহু বুঝি।
অর্থাৎ যে তিনটি বাহু তিন রকম, এক্ষেত্রে আমাকে এই তিনটির জন্য একটা নাম দিতে হবে, এ বি সি। তারপরে এই পুরোটার আমি ক্ষেত্রফল নির্ণয় করব। পুরোটার নাম দিলাম মনে করি এরিয়া। তারপরে এখানে আবার পরিসীমা, অর্ধ পরিসীমা নির্ণয় করতে হয়, সেটি ছাড়া এরিয়া নির্ণয় করা যায় না। তা অর্ধ পরিসীমা নির্ণয়ের জন্য আমি একটা নাম দিলাম মনে করি এস। এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা আমি নাম দিলাম অর্ধ পরিসীমা। আচ্ছা, এবার আমরা এরিয়াটা নির্ণয় করব। আমরা জানি এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। কিন্তু কম্পিউটারে এরকম লেখার কোনো সুযোগ নাই। কম্পিউটারে এই জিনিসটাকে আমাকে লিখতে হবে এভাবে, এস স্কোয়ার্ড, এস কিউ আর টি, এস কিউ আর টি, এভাবে করে লিখছি। আমরা লিখছি এস কিউ আর টি। এস কিউ আর টি হচ্ছে যে রুট ওভার সেটার ফাংশন, এস স্কোয়ার্ড এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ব্যাস, আর এই ব্র্যাকেটটা শুরু করেছি, এই ব্র্যাকেটটা এখানে শেষ করে দেব। এভাবে করে আমাদের সূত্রটা লিখতে হয়। তাহলে প্যারেনথেসিস এখানে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটটাই ব্যবহার হবে, আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে দুটো এরকম এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। এগুলোকে বলে এক্সপ্রেশন, যেখানে অপারেটর এবং অপারেন্ট থাকে, আর কিছু থাকে না, সেগুলোকে আমরা এক্সপ্রেশন বলি। আচ্ছা, তাহলে আমার এই দুটো এক্সপ্রেশন নিয়ে কাজ হবে। এবং এখানে আমরা একটু ভেরিয়েবলগুলো দেখি। এখানে কি কি ভেরিয়েবল আছে? এস, এ, বি, সি। এরিয়া এটা ভেরিয়েবল নয়, এটা হচ্ছে ফাংশন, এটার সাথে ব্র্যাকেট আছে, অর্থাৎ প্যারেনথেসিস আছে, সেজন্য এটা হলো ফাংশন। আর এখানে আমরা দেখব আমরা কি কি ফাংশন ব্যবহার করছি। এখানে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেই ধরনের ফাংশন আছে। এখানে আমরা একটা বিশেষ ফাংশন দেখতে পাচ্ছি, স্কোয়ার। এই ফাংশনের হেড ফাইল হলো math.h, হেড ফাইল, অর্থাৎ এটা লিঙ্ক করার জন্য আমরা যে হেড ফাইল ব্যবহার করব সেটা হচ্ছে math.h, যেটা আমরা পূর্বের আলোচনাগুলোতে পেয়েছিলাম। তাহলে আমি কাজটা করার আগে প্রথমে আমি এখানে একটা ইনক্লুড দিয়ে হ্যাশ দিয়ে আমি আরেকটি হেড ফাইল যুক্ত করলাম, সেটা হচ্ছে ইনক্লুড math.h, math.h, এটা যুক্ত করে দিলাম। ব্যাস, এবার আমরা আমাদের ভয়েড মেইন বা শুধু মেইন লেখা যায়। আচ্ছা, এরপর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন আমরা ফ্লো চার্টটা, অ্যালগরিদমটা দেখে নিই, তারপর ফ্লো চার্ট করব। এখন আমার এখানে আছে 3 বাহু, সুতরাং এখানে ভূমি উচ্চতা না লিখে আমি লিখলাম ত্রিভুজের 3 বাহু বা 3 বাহু গ্রহণ করি। এখানে এগুলো সব ঠিক আছে। এখানে আমি এই 2 লাইন লিখব, অর্থাৎ লিখব এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, আর এটি হলো এরিয়া ইকুয়াল এস কিউ আর টি স্কোয়ার্ড এস ইন্টু এস মাইনাস এ ইন্টু, আমরা একটু নিচে করে লিখি, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা এক লাইনে লিখতে পারলেই ভালো। এবার আমরা এখানে প্রসেসের মধ্যে এই 2টি লাইন লিখে দিলাম। একটি হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এরপরে লিখলাম আরেকটি প্রসেস, যেটা আমরা এখানে লিখেছি
অর্থাৎ এই প্রসেসটি সেটা আমরা এখানে লিখে দেব। এরিয়া ইকুয়াল টু এস স্কোয়ার্ড এস কিউআর টি স্কোয়ার্ড এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ব্যাস এই হচ্ছে আমাদের এখানে আর একটা ব্র্যাকেট হবে। ব্যাস এই হচ্ছে আমাদের প্রসেসের কাজ। এরপরে এখানে আরেকটা কাজ বাকি আছে। আমাদের উপরোক্ত কাজ শেষ হলে এখানে হবে কি, ফলাফল প্রদর্শিত হবে। ফলাফল প্রদর্শিত হবে। ধাপ 5-এ প্রোগ্রাম শেষ। প্রোগ্রাম শেষ, যা আমরা ফলাফল প্রদর্শিত হবে কিরকম হবে, প্রিন্ট এরিয়া, সর্বশেষটি হলো এন্ড। আমরা শেষ করে দিলাম। যা আমরা এখানে লিখতে গেলে তাহলে আমরা অ্যালগরিদম দেখলাম, ফ্লোচার্ট দেখলাম। আমি আমার কাজের সুবিধার জন্য এটাকে এখান থেকে মুছে দিচ্ছি, যেহেতু আমি কোডিং লিখব। আচ্ছা, এবার আমরা ভেরিয়েবল কয়টা পেলাম এখানে, 1 2 3 4 এবং 5 এরিয়া পর্যন্ত লিখলাম। ফ্লোট, সবগুলো আমি ফ্লোট নিলাম। এ বি সি এস এবং এরিয়া। ব্যাস এবার লিখলাম প্রিন্টএফ, এখানে লিখলাম এন্টার 3 সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা আমি সংক্ষেপে লিখলাম, লেখা যাবে। স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে আমি এখানে এবিসি ফ্লোটিং পয়েন্ট, এই জন্য %সাইন এফ তিনটার জন্য 3টা দিলাম। এরপরে %এ %বি %সি লিখে নিলাম। এবার আমি এই দুটো শর্ত এখানে লিখে দেব। এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এবং লিখলাম এরিয়া ইকুয়াল টু স্কোয়ার্ড এস ইন্টু এ প্লাস এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকোলন দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার সর্বশেষ আমি দিলাম প্রিন্টএফ, লিখলাম এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। সংক্ষেপে লিখলাম %সাইন এফ এবং ভেরিয়েবলটার নাম হলো এরিয়া, কমা দিয়ে লিখলাম এরিয়া। ব্যাস হয়ে গেল, ক্লোজ করে দিলাম। গেট সিএস না লিখলেও চলে। তাহলে আমরা অ্যালগরিদম বুঝলাম, ফ্লোচার্ট বুঝলাম এবং সি ভাষায় প্রোগ্রাম বুঝলাম। এখন আমরা দেখব, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ত্রিভুজের ক্ষেত্রফলের পাশাপাশি আমাকে পরিসীমাও দেখাতে হবে, তাহলে এখন আমরা দেখব পরিসীমা নির্ণয় করা। পরিসীমা আমরা জানি যে এটি হচ্ছে অর্ধ পরিসীমা, তাই আমি পরিসীমাকে আমরা ইংরেজিতে ডায়ামিটার বা রেঞ্জ বলে থাকি। আমি মনে করি রেঞ্জ নাম দেব। রেঞ্জের জন্য সংক্ষেপ নাম দিলাম আর। আর ইকুয়াল টু বললাম এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। তাহলে এখানে আমরা পরিসীমা নির্ণয়ের জন্য আরেকটি কথা লিখতে পারি, সূত্রটা প্রয়োগ করতে পারি। তখন আমি লিখব ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের জন্য নিম্নরূপ সূত্র প্রয়োগ করি, 3 সূত্রটা আসবে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা লাইন বেড়ে যাবে, সেই লাইনটি কি আসবে, আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ব্যাস। আর এখানে আমরা কি পরিবর্তন করব, এখানে আরেকটা আর লাগিয়ে দিলাম এবং এটার পাশাপাশি আরেকটা সূত্র এখানে যুক্ত করে দিলাম, আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এবং এখানে এস ইকুয়াল টু আগের মতোই এ প্লাস বি প্লাস সি
ডিভাইডেড বাই 2, এটা জুড়ে দিলাম। এই প্রিন্টএফ এর মধ্যে একটু কাজ করতে হবে, যেহেতু দুটো আউটপুট। তাহলে প্রথমে আমাকে পরিসীমা নির্ণয় করতে হবে। বললাম রেঞ্জ অফ দ্য, অথবা শুধু রেঞ্জ ইজ পার্সেন্ট সাইন এফ অ্যান্ড, এখানে লিখলাম, এটা এক লাইনে লেখাটা উত্তম, যেহেতু আমরা এখানে জায়গা নেই এই জন্য নিচের লাইনে করে লিখছি। তারপরে লিখলাম এরিয়া ইজ পার্সেন্ট সাইন এফ, শেষ করলাম। এখানে এইটার জন্য আর লিখলাম, আর এই এফটার জন্য লিখলাম এরিয়া। ব্যাস হয়ে গেল, আমার ফলাফলটি চলে আসবে। এখানে কার্লি ব্র্যাকেটটা শেষ করলাম, এটা নিচে হয়, এখানেও লেখা যায়। তাহলে আমরা এই বুঝলাম ত্রিভুজের 3 বাহু ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা, আবার এর রেঞ্জ অর্থাৎ পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। তাহলে আমরা দুটোই দেখলাম। এখন আমরা দেখব ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রা কিভাবে নির্ণয় করা যায়। খুবই সহজ, আমি আজকে তোমাদের সহজগুলো দেখাচ্ছি। তাহলে আমার এখনকার কাজ হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রা নির্ণয়। তাহলে বিষয়টা আগে আমরা কিরকম একটু দেখে নিই। FAHRENHEAT, ফারেনহাইট থেকে সেলসিয়াস, CELCIOUS। আমি সংক্ষেপে নাম দিলাম F এবং এটা সংক্ষেপে নাম দিলাম C। আমাকে বলা হলো ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা করো। তাহলে আমরা কিভাবে করব? আগে আমরা দেখব এখানে ভেরিয়েবল কয়টা। F একটা ভেরিয়েবল, C একটা ভেরিয়েবল। এখানে ইনপুট কোনটা? যেহেতু আমি ফারেনহাইট থেকে সেলসিয়াস বলছি, ফারেনহাইটটাই হচ্ছে ইনপুট, সেলসিয়াসটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটের সূত্রটা বের করতে হবে। এক্সপ্রেশনটা কেমন হবে? F minus 32 into 5/9, এটাই হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসের সেলসিয়াস তাপমাত্রার সূত্র। এটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা এটাতে কিভাবে পরিবর্তন ঘটাবো? তাহলে আমি এখানে লিখলাম, আমাকে ফারেনহাইট ইনপুট, ফারেনহাইট মান গ্রহণ করি। ব্যাস, এবার এখানে আমি ক্ষেত্রফল না লিখে এখানে লিখব সেলসিয়াস মান নির্ণয়ের জন্য, সেলসিয়াস মান নির্ণয়ের জন্য নিম্নরূপ সূত্র প্রয়োগ করি। আমার সূত্রটি হবে এই সূত্রটি, C equal to, আমি লিখলাম C equal to F minus 32 into 5/9। ব্যাস, এবার ফলাফল প্রদর্শিত হবে, প্রোগ্রাম শেষ। এটা আমরা অ্যালগরিদমটা বুঝে গেলাম। এখানে আমাদের ইনপুটটা হচ্ছে কি? F। আমি এখানে ভেরিয়েবল হিসেবে বড় হাতের দিয়েছি, এটা চাইলে ছোট হাতেরও দেওয়া যায়। আমি দিলাম F। তাহলে এখানে আমি লিখলাম C equal to F minus 32 into 5/9। ব্যাস, আমার ফলাফলটি কি? এখানে আমি ইনপুট আউটপুট চিহ্নটা দিয়ে লিখলাম প্রিন্ট C। ব্যাস, কাজ শেষ, এন্ড হয়ে গেল আমার ফ্লোচার্ট। এবার আমরা, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোতে ভগ্নাংশ আসবেই, সেজন্য এই দুটোকে আমি ফ্লোটিং পয়েন্ট হিসেবে নিলাম, একটা F আর একটা C। তাহলে এখানে আমি লিখব এন্টার, 3 সেট না লিখে লিখব এন্টার ফারেনহাইট টেম্পারেচার, FAH
REN, সংক্ষেপে লিখলাম TEMP, সংক্ষেপে লিখলাম টেম্পারেচার। তাহলে এখানে কি লিখব? পার্সেন্ট সাইন, যেহেতু আমি ফারেনহাইটটা নেব সেটার ফরম্যাট স্পেসিফিকেশন F, এবং এখানে আমরা লিখব %F। ব্যাস হয়ে গেল। আর এখানে সূত্র আকারে এগুলো আমি মুছে দিলাম, এখানে লিখব কি সূত্র আকারে এই সূত্রটা C ইকুয়াল টু, তাহলে লিখলাম C ইকুয়াল টু F মাইনাস 32 ইন্টু 5/9। ব্যাস হয়ে গেল। এবার প্রিন্ট এফের মধ্যে কি লিখব? খুব সহজ, প্রিন্ট এফ সেলসিয়াস টেম্পারেচার ইজ CELCIOUS TEMP, টেম্প ইজ সংক্ষেপে লিখলাম পার্সেন্ট সাইন F, এখানে লিখলাম C। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। এটা আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস করেছি। কিন্তু এখন আমাকে প্রশ্ন দিল ফারেনহাইট থেকে সেলসিয়াস নয়, সেলসিয়াস থেকে ফারেনহাইট, অর্থাৎ আমার কার্যক্রমটি হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, অর্থাৎ সেলসিয়াস টু ফারেনহাইট। তাহলে আমার ইনপুটটা হলো C, আউটপুটটা হলো F। তাহলে আউটপুটের এক্সপ্রেশনটা কি হবে? F ইকুয়াল টু 9 ইন্টু C/5 প্লাস 32। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফারেনহাইট না দিয়ে কি দেব? এটার প্রয়োগের জন্য সেলসিয়াস মান নির্ণয় করি, সেলসিয়াস মান গ্রহণ করি। আর এখানে কি হবে? ফারেনহাইট, ফারেনহাইট মান নির্ণয়ের জন্য নিম্নরূপ সূত্র প্রয়োগ করি। সূত্রটা এই সূত্রটাই হবে, F ইকুয়াল টু 9 ইন্টু C/5 প্লাস 32। বাকি সব ঠিক আছে। এখানে শুধু এই ইনপুটটা F এর জায়গায় হবে, ইনপুট যেহেতু C। আর সূত্রটা আমরা একটু আগেই দেখেছি, সূত্রটা হচ্ছে F ইকুয়াল টু 9 ইন্টু C/5 প্লাস 32। প্রিন্ট এফে এখন আমরা ফলাফল হচ্ছে F লিখে দিলাম। ভেরিয়েবল ঠিকই আছে F এবং C, আমরা তাই রাখলাম, এন্টার। এখানে আমরা ফারেনহাইট না লিখে সেলসিয়াস টেম্পারেচার লিখলাম TEMP, সংক্ষেপে লিখলাম। আর এদিকে F না লিখে C লিখলাম, যেহেতু আমার ইনপুটটা হচ্ছে সেলসিয়াস, এবং সূত্রটা হবে F ইকুয়াল টু 9 ইন্টু C/5 প্লাস 32। ব্যাস হয়ে গেল। এখন আমরা এখানে লিখব ফারেনহাইট টেম্পারেচার FAHREN TEMP, সংক্ষেপে লিখলাম, এবং এটা C না হয়ে এটা হয়ে যাবে F। তাহলে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট মান নির্ণয়ের সূত্রটা জানলাম। আমরা যখন প্র্যাকটিক্যালি বিষয়গুলো করব, তখন এই ফারেনহাইট মানগুলো পয়েন্টের পরে অনেক লম্বা, 6টি ডিজিট পর্যন্ত আসে। আমি এটিকে যদি সংক্ষেপ করতে চাই, তাহলে এই জায়গায় আমি পার্সেন্ট সাইন F এর মাঝখানে আমি একটা 0.2 দিলাম, তখন ডিজিট আসবে পয়েন্টের পরে 2টা, আর যদি 4 লিখি 4টা। এভাবে করে আমরা লিখতে পারি। আচ্ছা, এই গেল আমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রা, সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয়ের সূত্র। আমরা এখন দেখব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা এবং অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে এখানে আমি বৃত্তর ক্ষেত্রফল কীরকম হয় একটু দেখি। এই একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ব্যাসার্ধ প্রয়োজন হয়, RADIUS, রেডিয়াস বা ব্যাসার্ধ। আমি ক্ষেত্রফলটার নাম দিলাম এরিয়া, রেডিয়াসটা আমি সংক্ষেপে লিখলাম R, লেখা যাবে। আমরা জানি এরিয়া এর সূত্র হলো পাই ইন্টু R², কিন্তু কম্পিউটারে এভাবে লেখা যায় না, এখানে লিখতে হয়, সি ভাষায় লিখতে হয় এভাবে। এটার মান 3.1416, R² পরিবর্তে লিখতে হয় R ইন্টু R, অর্থাৎ 2টা R গুণ, এটাই নিয়ম। তাহলে আমরা এখানে প্রয়োগ করি। এখানে আমি লিখলাম
আমার ইনপুট হচ্ছে রেডিয়াস মানে আর, আউটপুট হচ্ছে এরিয়া, তাহলে দুটো ভেরিয়েবল। তাহলে ইনপুট ভেরিয়েবল আমি লিখলাম রেডিয়াস বা ব্যাসার্ধের মান গ্রহণ করি, ব্যাসার্ধের মান গ্রহণ করি। আর এখানে আমার হবে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য নিম্নরূপ সূত্র প্রয়োগ করি। সূত্রটা হবে এইটা, লিখলাম এরিয়া, উপরেরটাও লেখা যাবে কিন্তু সি ভাষায় নিচেরটা লিখলাম এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর। ব্যাস, এবার এখানে আমরা ইনপুট হিসেবে দিলাম আর, আর প্রসেস হিসেবে এই সূত্রটা লিখে দিলাম এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর। ব্যাস হয়ে গেল, এখানে এরিয়া, প্রিন্ট এরিয়া লিখে ফেললাম। এখন আমাদের এখানে পূর্ব থেকে math.s ছিল, এটা থাকলেও অসুবিধা নাই, আবার না থাকলেও সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ফ্লোট। ভেরিয়েবলটি হলো, একটা হলো আর আর একটা হলো এরিয়া। তাহলে এন্টার, আমি কি করব, এন্টার রেডিয়াস অফ সার্কেল সিআই সংক্ষেপে লিখলাম। তারপরে এখানে পার্সেন্ট সাইন ফ্লোটের জন্য পার্সেন্ট সাইন এফ এবং আর এর জন্য এম্পারসেন্ট আর, এবং সূত্রটা দিয়ে দিলাম এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর। ব্যাস হয়ে গেল, প্রিন্ট এফ এরিয়া অফ দ্য সার্কেল, সংক্ষেপে লিখলাম পার্সেন্ট সাইন এফ এবং এখানে লিখলাম এরিয়া। ব্যাস হয়ে গেল, কার্লি ব্র্যাকেট শেষ করে দিলাম। এভাবে করে আমরা জানলাম কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম রচনা করা যায়। আশা করি তোমরা সি ভাষার অনেকগুলো প্রোগ্রাম রচনা এবং অ্যালগরিদম, ফ্লোচার্ট জানলে। এগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দেবে। যা তোমাদের বন্ধুদের মধ্যে যাদের এগুলো বুঝতে অসুবিধা হয় তাদেরকেও তোমরা এগুলো শেয়ার করে জানিয়ে দেবে। তাহলে ধন্যবাদ সবাইকে।